ওকে শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো তো লাইট রেজুলেশন ভিডিও এবং সাউন্ডটা ঠিক আছে কিনা। ফারহানা পারভিন এই আইডি থেকে জিজ্ঞেস করছি কেমন আছেন ভাই। হ্যাঁ ভাই ভালো আছি, একটু দেখো তো ভাই সব ঠিক আছে কিনা। ওকে আমাকে কি খুব ভালোভাবে দেখা যায় না এই দিক থেকে কি লাইট আসতেছে কিনা একটু দেখো তো। এই দিক থেকে লাইটের শটা পড়ছে মনে হচ্ছে তোমাদের। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, অনেকেই জয়েন করছে, সিজারুল ইসলাম আঞ্জুমারা ক্লিয়ার তাই না। আচ্ছা এই দিক থেকে কি মনে হচ্ছে যে একটু লাইট বেশি পড়ছে এরকম কি মনে হচ্ছে তোমাদের? ওকে আলভিনুর থ্যাংক ইউ ভাইয়া। আজকে আসলে আমি সারা রাত জেগেছিলাম কিছু কাজ করার জন্য, ফলে ভোরে ঘুমিয়েছি ভাই, এই জন্যই তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারি নাই। আমি তোমাকে নেক্সট আবার ফোন দেবো। হ্যাঁ আলভিনুর ওকে, তোমরা সবাই লিখছো সব ক্লিয়ার তাই না? তারপরও প্রবলেম হলে তোমরা জানাবা। আচ্ছা তোমরা গতদিন কি ওই হাকিল তত্ত্বে একটা জিনিস জিজ্ঞেস করছো তোমরা। আচ্ছা এইটা বোধহয় অফ রাখলে ঠিক হয় তাই না? এই লাইটটা দেখো তো এখন বোধহয় একটু বেশি ভালো লাগে না? ওকে সেইটা হচ্ছে হাকেল তত্ত্বটা আমরা গতদিন কি বলেছিলাম যে তোমাদের কোন একটা যৌগ অ্যারোমেটিক কিনা এইটা বোঝার জন্য আমরা হাকেল তত্ত্ব অ্যাপ্লাই করি তাই না? তোমাদের তিনটা আমি বলেছিলাম যে এই তিনটা মনে রাখলে মোটামুটি তোমরা কোনো যৌগ অ্যারোমেটিক কিনা বুঝতে পারবা। সেইটা হলো একটা বলেছিলাম চাক্রিক, ঠিক না? একটা বলেছিলাম চাক্রিক, আরেকটা বলেছিলাম সঞ্চারণশীল পাই ইলেকট্রন, আর একটা বলেছিলাম সেই পাই ইলেকট্রনটা 4n+2 সংখ্যক কিনা তাই না? এবং গত ক্লাস তার আগের ক্লাসে লিখে দিছিলাম দেখবা মূল সব শর্তগুলো লিখে দিছিলাম, চাক্রিক সঞ্চারণশীল পাই ইলেকট্রন এবং সেই ইলেকট্রনটা 4n+2 সংখ্যক কিনা। তারপর বলেছিলাম কনজুগেটেড থাকতে হয় তাই না? আর তারপর সমতলীয় হওয়ার জন্য অবশ্যই পরমাণুগুলা সংকরণ sp2 হতে হয়। মানে এগুলো না একটু ঝামেলা হয় তোমাদের, বুঝতে পারছো? আর কনজুগেটেডটা তো বোঝো ভাই, সিগমা বন্ধন পাই বন্ধন সিগমা বন্ধন এভাবে চলবে, অথবা সিগমা বন্ধন তারপর হচ্ছে লন পেয়ার ইলেকট্রন সিগমা বন্ধন এরকম হতে পারে, অথবা সিগমা বন্ধন পজিটিভ চার্জ তারপর আবার সিগমা বন্ধন এরকম চলতে পারে আর কি। এগুলোকে আমরা কনজুগেটেড বলে থাকি। তবে টেনশন নাই বুঝছো, আমাদের কেবল তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন শুরু হয়েছে, আস্তে আস্তে সব বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে তো এইগুলো আমরা মোটামুটি দেখেছিলাম। তো তোমরা একটু তোমাদের বইয়ে দেখবা হাকেল তত্ত্ব কি লেখা আছে, তোমাদের বইয়ে তোমরা দেখবা হাকেল তত্ত্বটা কি লেখা আছে। তোমাদের পরীক্ষায় যখন ক নাম্বার প্রশ্নে দিবে হাকেল তত্ত্ব কি, তখন কি লিখবা? যে সকল বলয়াকার সমতলীয়, কারণ লেখার সময় কিন্তু সব কথাগুলি লিখতে হবে সংজ্ঞা লেখার সময় তাই না? যে সকল বলয়াকার সমতলীয় জৈব যৌগের অণুতে, আমি কি বোর্ডে লিখবো? আমার মনে হয় লেখার দরকার নাই, কারণ তোমাদের যাদের কাছে বই নাই আমি কিন্তু ছবিটা তুলে আপলোড করছি তাই না তোমাদের গ্রুপে, তোমার নিশ্চয়ই দেখছো। শুধু আমিই না, তোমাদের অনেক বন্ধুরাও কিন্তু আমি দেখলাম যে আপলোড করেছো তোমরা। আচ্ছা একজন লিখছে স্টুডেন্ট নাম্বার অনেক কম। আচ্ছা উজ্জ্বল ভাই দেখছেন, থ্যাংক ইউ ভাই। আচ্ছা অ্যানথ্রাসিন অণুর গঠন কেমন হবে নাসিম লিখছো তাই না? উজ্জ্বল ভাই চকচকা লাগছে যে ভাই যে 11টার ব্যাচটা আজকে পড়ানো হয়নি ভাই, বুঝছেন একদম ঘুম থেকে উঠে এসছি ভাই, এই জন্য আর কি। আপনার মতো তো সব দিকটা ভাই ম্যানেজ করতে পারি না। উজ্জ্বল ভাই সব কাজ আমি দেখি রাত 3টা-4টা পর্যন্ত আমার সঙ্গে অনেক সময় লাইনে থাকে, আবার দেখি সকাল 7টাতেও পড়াতে ওঠে, মানে পড়ায় আর কি। আমি বুঝি না এটা কেমনে সম্ভব, এটা বোধহয় উজ্জ্বল ভাইয়ের দ্বারাই শুধুমাত্র সম্ভব। আচ্ছা অ্যানথ্রাসিন অণুর গঠন আমি দেখাচ্ছি ভাই, সমস্যা নাই, থ্যাংক ইউ।
আচ্ছা, চ্যাপ্টা ও বলয়াকার আর চাকরিক কি একই? বলয় মানেই ভাই চাকরি, চ্যাপ্টা ট্যাপ্টা ওটা আলাদা জিনিস, বলয় মানেই হচ্ছে চক্র ভাই, বুঝছো? চক্রকে আমরা বলয় বলে থাকি আর কি। ওকে, আচ্ছা অমি লিখছো অ্যারোমেটিক নোমেনক্লেচারটা আগে বললে ভালো হতো। ভাই আমরা আগে অ্যারোমেটিক যৌগ জিনিসটা কি সেইটা তো ভালো করে জানবো, তাই না? তারপর তো আমরা নামকরণে যাব আসলে। তো জিনিসটা কি সেটাই যদি না জানি আমি, তাহলে নামকরণ করবো কেমনে? ধরো তোমার বাচ্চাই হয়নি এখনো, তো তুমি তার নাম রাখবা কি? আসলে ছেলে না মেয়ে, কি নাম রাখবা তুমি, তাই না? ওকে, তো দেখো তাহলে যেটা আমরা বলছিলাম, তোমরা আমি হাকিল তত্ত্বটা কি বলে নিই, তোমরা নিশ্চয়ই পড়ছো এটা, যে সকল বলয়াকার মানে চাকরিক সমতলীয়, ওই যে বললাম সমতলীয় হতে হয়, অর্থাৎ যৌগটাকে সাধারণত 2D হতে হবে, 2 ডাইমেনশনই হতে হবে। 3D যদি হয় তাহলে তারা তো সমতলীয় হবে না, অতএব এরা অ্যারোমেটিক না। এখন সেটা সমতলীয় কিনা বোঝার জন্য আমি বলেছিলাম যে প্রত্যেকটা পরমাণু সংকরণ হবে sp2। তো জৈব যৌগের ক্ষেত্রে ভিন্ন কোনো পরমাণু থাকলে, চার্জ থাকলে, সেগুলোর সংকরণ বের করা তোমাদের জন্য একটু ঝামেলা হয়, তাই আমি বলেছিলাম এটা আপাতত চিন্তা না করলেও চলবে। কিন্তু হাকেল তত্ত্ব কাকে বলে এইটা যখন পরীক্ষায় দিবে তোমাদের, তখন এটা অবশ্যই বলতে হবে কি সেইটা, যে সকল বলয়াকার মানে চাকরিক সমতলীয় জৈব যৌগের অণুতে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিদ্যমান, তাদেরকেই অ্যারোমেটিক যৌগ বলা হয়। আর অ্যারোমেটিক যৌগের এই সংখ্যা ভিত্তিক সংজ্ঞাকেই বলা হয় হাকেল তত্ত্ব। আমি আরেকবার বলছি, যে সকল বলয়াকার বা চাকরিক সমতলীয় জৈব যৌগের অণুতে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিদ্যমান, তাদেরকে বলা হয় অ্যারোমেটিক যৌগ। আর অ্যারোমেটিক যৌগের এই সংখ্যা ভিত্তিক সংজ্ঞাটাকেই বলি আমরা হাকেল তত্ত্ব। কি ঠিক আছে? তোমরা আমাকে একজন জিজ্ঞেস করছো, সেইটা হলো যে ভাইয়া আপনি তো বললেন যে এন এর মানটা হলো 0, 1, 2, 3 এটসেট্রা, কিন্তু আমি তো বই পড়তে গিয়ে দেখলাম লেখা আছে এনটা হচ্ছে বেনজিন বলয় সংখ্যা। তুমি একদম ঠিক পড়েছ, আমি আসলে কিছুই ভুল বলিনি। সেইটা হলো এনটা বেনজিন বলয় সংখ্যা, ঠিকই বলেছো তুমি। আসলে এসব বলয় মলয় নিয়ে চিন্তা করা একটু ঝামেলায়, কিরকম দেখাচ্ছি তোমাদের, তবে তুমি ঠিক পড়েছ, এনটা হচ্ছে বেনজিন বলয় সংখ্যা। যদি কোনো বেনজিন বলয় না থাকে তাহলে এন এর মান 0, একটা থাকলে এন এর মান 1, দুইটা থাকলে এন এর মান 2, তিনটা থাকলে এন এর মান 3। এটা একটু ভেজাল, এই জন্য দেখো খেয়াল করে ভাই, এই যে মনে করো এই যৌগটা, তাই না, গতদিন দেখেছি আমরা, এইটা হচ্ছে অ্যারোমেটিক। তো এখানে এন এর মানটা হচ্ছে 0, কারণ বেনজিনের মতো কোনো বলয় নাই। তাহলে এখানে এন এর মান তুমি কত বসাবা এখন বলো? এখানে এন এর মান তুমি কত বসাবা তোমরা আমাকে বলো। এখানে তাহলে বলবো এন এর মান এখানে 0 বসাবো, তাহলে এন এর মান 0 বসালে তো 4n+2 এর মান কত আসবে? এন এর মান 0 বসালে তো 2 আসবে। তো এখানে পাই ইলেকট্রন কয়টা আছে? 2টা পাই বন্ধন, তার মানে পাই ইলেকট্রন আছে আমার 4টা। তাহলে এখানে এন এর মান কত হবে? এখানে 4n+2 = 4। কি দেখলাম ভাই আমরা এখানে? 4n+2 = 4। তাহলে 4n সমান কত হচ্ছে? 2। তাহলে n সমান 2/4 সমান 0.5। এখানে কিন্তু n এর মান 0.5। এইভাবে n এর মানটা বের করা সুবিধাজনক, তাই আমি তোমাদের ওই কথাটা বলিনি ভাই। কারণ দেখবে অনেক সময় এমসিকিউ দিয়ে দিবে এই যৌগটার নাম কি হবে। তোমরা দেখতে পাচ্ছ যে চাকরিক যৌগ এবং একান্তর দ্বিবন্ধন আছে, অর্থাৎ একটা অবস্থান পর একটা করে দ্বিবন্ধন, পাই বন্ধন সিগমা বন্ধন, পাই বন্ধন সিগমা বন্ধন। তাই তুমি যে কোনো জায়গা থেকে নাম্বারিং করতে পারো। ধর এখান থেকে করলাম, তাহলে 1, 2, 3, 4। আমি কিন্তু ভাই এগুলো এখনো অ্যারোমেটিক যৌগের নামকরণ করাই নাই, এগুলো আমাদের অ্যালোফেটিকের মতোই নামকরণ হচ্ছে। আমি অ্যারোমেটিক যৌগের নামকরণে যাব, আগে জিনিসটা তো ক্লিয়ার হোক আমাদের। তাহলে প্রথম হচ্ছে নাম্বারিং, কত কত নাম্বারে ডাবল বোন আছে? 1 এবং 3। তাহলে 1, 3। যেহেতু চাকরিক যৌগ তাই সাইক্লো কথাটা আমাদেরকে লিখতেই হবে, সাইক্লো কথাটা আমাদের লিখতে হবে। 1, 3 সাইক্লো। কয় কার্বন আছে ভাই বলো তো? 4 কার্বন। বিউট, কোনো কোনো বই আসলে বিউটাও লেখা আছে, লিখলেই হলো, সমস্যা নাই। বিউট ডাই ইন। তোমার এমসিকিউ দিয়ে দিল মনে করো 1, 3 সাইক্লো
বিউট ডাইইন, এখানে এন এর মান কত, তখন তুমি কি বসাবা? এমসিকিউ দেওয়া হলো 1,3 সাইক্লো বিউট ডাইইন, এন এর মান কত, তখন তো তোমাকে ভাই এখানে মোট পাই ইলেকট্রন করা 2 2 4টা, তখন 4n + 2 = 4, এখান থেকে তোমাকে এন এর মানটা বের করে নিয়ে আসতে হবে। কি লিখছো ভাই এখানে? এস এম অন্তর ভাইয়া কিছু বুঝলাম না, আটকে আছে কেন ভাই? এখানে আটকে নাই ভাই, এটা তোমার নেটের প্রবলেম। হ্যাঁ, এই তোমাদের আমি বারবার বলছি ভাই, বুঝছো, তোমরা একদমই পড়ালেখা সংক্রান্ত বিষয় ছাড়া এখানে কোনো কমেন্ট করবা না। এই যে তোমরা যে কথাগুলো লিখছো, এতে অনেকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো স্কিপ হয়ে যায়। আমার কথা কি ভাই বুঝতে, তোমরা কেন নিজের ভালোটা বোঝো না বলো, যে আমি যদি তোমাদের এটা স্কিপ করে চলে যাই। এই যে ভাই মিস হয়ে গেছে, ফার্স্ট টু কানেকশন পাচ্ছিলাম না, এগুলো যদি করতে চাই ভাই তাহলে আমাদের পড়া বাদ দিয়ে এগুলো করতে হবে। আমার কথা হচ্ছে যে তোমরা, আমি বারবার বলছি যে যেহেতু এটা ভাই আমাদের বাস্তব ক্লাস না, বাস্তব ক্লাস হলে হয় কি সেখানে তোমরা কোনো কথা বলো, কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে তো তোমাদের, আমি বারবার বলছি তোমাদের চোখগুলো তো ভাই আমি দেখতে পাচ্ছি না, ফলে দেখতে পেলে তোমাদের চোখ দেখে আমি বুঝতে পারতাম যে তোমরা পড়াটা বুঝতে পারলা কিনা। এখানে তোমাদের কমেন্ট দেখে আমি কিছুটা গেস করতে পারি। এখন তোমরা যদি নিজেদের মধ্যে আলোচনা করে এই কমেন্ট বক্সে এসে, তাহলে অনেকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো চলে যাবে, আমি হয়তো দেখতে পাবো না, সে হয়তো সলভগুলো পাবে না। এক চাকরিক মানে কি? একটাই চক্র ভাই, এক চাকরিক মানে হচ্ছে একটা চক্র, 2 চাকরিক মানে সব 2টা চক্র। ওকে, ভিডিও সাইড হয়েছে না তো ভাই? আমি তো অন্য ফোনে দেখছি। গুড, নাজমুল সাকিব বলেছে ভাই পড়ান। ওকে, তাহলে 1,3 সাইক্লোবিউটা ডাইইন, আমাকে বলা হলো এখানে এন এর মান কত, তুমি কি বলয় টলয় দেখে বুঝতে পারবা ভাই? দেখো তো এন এর মান কত, এখানে 4n + 2 এর মান হচ্ছে 4, অর্থাৎ এখানে পাই ইলেকট্রন হচ্ছে 4টা। তুমি এন এর মান বের করে দেবে, হাফ বের হবে। এন এর মান তো হাফ হওয়া যাবে না ভাই, পূর্ণ সংখ্যা হতে হবে অ্যারোমেটিক হতে গেলে। কিন্তু এমসিকিউ ধরো তোমার দিয়ে দিল যে 1,3 সাইক্লোবিউটা ডাইইনে এন এর মান কত, তখন তোমাকে এভাবে বের করে নিতে হবে। এই জন্য আমি তোমাদের এন এর মানটা বের করার সবচেয়ে সহজ পদ্ধতিটা শিখিয়েছি। আবার মনে করো এইটা দিল, দেখো ভাই একটু, এইটা দিল, ঠিক আছে, ওই একই জিনিস, তুমি যে কোনো জায়গা থেকে নাম্বারিংটা করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাইয়া তাহলে বলো এটা আসলে কি ভাই? আচ্ছা আরিফ লিখছো, ভাইয়া বলো এটা তাহলে আসলে কি? পাই ইলেকট্রন না হাত দিয়ে গুণও দেখতে পাচ্ছি, কিন্তু বলো এটা কি সূত্র ছাড়া এমনি বোঝা যাবে না। আসলে বলয় মানে এই যে বলয় মানে তো চক্র ভাই, এটাও তো বলয়, এটাও তো বলয়, সবই তো বলয়। এখানে বেনজিন বলয়ের কথা বলেছে, মানে যে এরকম চিত্র যেটাই, যে এরকম বলয়ের কথা বলেছে কি, ঠিক আছে, এরকম বলয় কয়টা, সেটা হচ্ছে এন এর মান। আমি এই জন্য পরীক্ষায় লেখার জন্য তোমরা লেখো, বোঝার জন্য আমি বলের কথাটা তোমাদের এই জন্য বলি নাই। যেমন ধরো এটা হলো ন্যাপথালিন, এখানে এন এর মান কত হবে? 2 হবে, কারণ এখানে দেখো বেনজিন বলয় হচ্ছে 2টা। তোমরা যারা জিজ্ঞেস করছো আমাকে অ্যানথ্রাসিন, এই যেটা হলো অ্যানথ্রাসিন ভাই, এই যে এইটা হলো অ্যানথ্রাসিন, এটা হলো অ্যানথ্রাসিন। দেখো এখানে বেনজিন বলয় কয়টা? 1টা 2টা 3টা, তার মানে এখানে এন এর মান হচ্ছে 3। যদি স্পষ্ট তোমরা বলয় দেখতে পাই তাহলে তো কোনো সমস্যা নাই, কিন্তু আমি যেভাবে তোমাদের বের করতে বলতেছি এইটা সবচেয়ে সহজ। সৈকত বুঝতে পারছো ভাই? তুমি আরিফ, শারিয়ার, সৈকত বুঝতে পেরেছো ভাই? এই যে মুক্তা খাতুন, মুক্তা তুমি কি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট নাকি পরীক্ষার্থী ভাই বলো তো? তুমি লিখছো এখানে ফিডেল ক্র্যাব বিক্রিয়াটা বুঝান, আমরা কি অতদূর গেছি ভাই? আমরা কি অ্যারোমেটিক যৌগের বিক্রিয়া শুরু করেছি বলো? তোমার কি মনে হয় ওটা আমি বুঝাবো না? এই ধরনের কাজগুলো করা যাবে না আসলে। তুমি যদি বেশি বুঝে থাকো তাহলে ক্লাস করার কোনো দরকার নেই ভাই। চিন্তা করো ফিডেল ক্র্যাব বিক্রিয়ায় তুমি চলে গেছো, অথচ আমরা এখনো আসি ছেলেবেলেই অ্যারোমেটিক যৌগকে এটাই বুঝতেছে না, সেটা করতেছি আমরা। এরপর তার বিক্রিয়া কি ধরনের দেয়, তারপর বিক্রিয়ায় যাব আমরা, এরপর মেকানিজম করব। কি মুক্তা খাতুনকে বলছি আমি, কথা বোঝা গেছে? বেশি বোঝা যাবে না, বেশি বুঝলে কিন্তু আবার প্রবলেম। ওকে, তোমরা নিশ্চয়ই বাস্তব ক্লাসে বললে কিন্তু এগুলো করতে না, তোমরা কিন্তু ফাজলামি করতেছ। আমি এখন বুঝাচ্ছি তোমাদের অ্যারোমেটিক যৌগ কি, এরপরে ধর্মে যাব, তারপর তার বিক্রিয়ায় যাব, তখন গিয়ে নিশ্চয়ই করবো। হুট করে বলে ফেললাম ভাইয়া ফিডেল ক্র্যাব বিক্রিয়াটা বুঝান, এটা কোনো ধরন হলো বলো? ওকে,
তাহলে এই যে এই যৌগটা দিয়ে আমাদেরকে বলা হলো যে এই যৌগটার এন এর মান কত। দেখো তো ভাই এখানে কি বেনজিনের মতো কোনো বলয় আছে? নাই, তাহলে তুমি জিরো ধরবা? তাও না। এইভাবে কিন্তু বেনজিন বলের সংখ্যাটা বের করা আসলে কঠিন, এই জন্য ওইটা আমি তোমাদের স্কিপ করেছি। তোমাদের এই জন্য বলেছি। তাহলে পাই ইলেকট্রন কয়টা ভাই দেখো তো, 1 2 3 4, চারটা পাই বন্ধন। তাহলে পাই ইলেকট্রন কয়টা? 8টা। তার মানে 4n + 2 = 8। তাহলে 4n সমান কত হচ্ছে? 6। অতএব n সমান 6/4 = 3/2 সমান কত হচ্ছে ভাই বলো তো? 1.5। তার মানে আমার এখানে n এর মান হচ্ছে 1.5। এখন কি ক্লিয়ার ভাইয়া তোমরা? তোমরা এখন কি ক্লিয়ার ভাইয়া? একটু বলো তো ভাই। ও আচ্ছা, ইসরারুল হুদা লিখেছো যে তুমি রেগুলার ক্লাস করবে, আজকে তোমার নেটের অসুবিধা নেই, ক্লাস থাকবে, তোমরা দেখতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, শাহরিয়ার ইসলাম ঠিক লিখছো ভাই যে আপনি পড়ান। আমি আসলে তোমাদের কমেন্টগুলো দেখতে চাই ভাই, বুঝছো যে কে কোন জায়গায় প্রবলেম ফেস করছো। অর্থাৎ আমরা যে টপিকসটা পড়বো সেই টপিক্সের যত ধরনের প্রবলেম তোমাদের আসবে তোমরা আমাকে জিজ্ঞেস করবা। সামনে তো যাবে, এমন যদি হয় যে ভাইয়া আপনি টপিক্সটা স্কিপ করে পার হয়ে গেছেন অথচ আমার প্রবলেমটা সলভ হলো না, তখন ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাই, তোমরা সবাই এখন ক্লিয়ার। তাহলে বুঝতে পারছো বা এন এর মানটা এভাবে বের করবা। না হলে যেমন এটা কোথায় যেন অ্যাডমিশন টেস্টে দিয়েছিল ভাই জানো, 1357 সাইক্লো অক্টাট টেট্রাইনে এন এর মান কত? তুমি এমনি বলোই দেখে কি ভাই এন এর মান বলতে পারবা? পারবা না। দেখো, কারণ এটা কত ধরবা তুমি এন এর মান? বেনজিন বলে তো না, এটা বেনজিনে তো 6টা কার্বন, এখানে 8টা, তাহলে কি জিরো ধরবা? এই জন্য ভাই এইভাবে বের করবা। তোমরা সবাই লিখেছো, ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যারা আমাকে অ্যানথ্রাসিনের গঠন বলেছিলে, অ্যানথ্রাসিন, এই যেটাই হলো অ্যানথ্রাসিন ভাই, এটাই অ্যানথ্রাসিন। তো এটা তুমি বুঝতে পারছো যে এন এর মান হচ্ছে 3, তাহলে খুব সহজেই বুঝতে পারবা যেহেতু এখানে এন এর মান 3, তাহলে 4n + 2 কত হচ্ছে? 4। এখানে এন এর মান 3 + 2, তাহলে কত? 3 4 12 13 14, তাহলে 14টা পাই ইলেকট্রন হবে। সেখানে আছে কিনা দেখি তো, 1 2 3 4 5 6 7, 7 2 14, এই যে 14টা আছে। তুমি বলোই দেখে না বের করলেও সমস্যা নাই, এন এর মান 3ই বের হবে। দেখো 1 2 3 4 5 6 7, 7 2 14টা ইলেকট্রন, তাহলে 4n + 2 = 14, তাহলে 4n = 12, অতএব n = 3। দেখো বের হয়ে গেছে। তোমরা কি ক্লিয়ার ভাই এখন? আচ্ছা, এই আবারও দেখো শ্রাবণী, তোমরা এগুলো কমেন্ট করছো, আমার একবারও নেট আটকায়নি, এগুলো তো বলা দরকার নাই রে ভাই। এখানে তোমরা কি বাংলা কথা বুঝতেছো না ভাইয়া? এন এর মান কি ভগ্নাংশ হলে প্রবলেম হবে? হ্যাঁ, ভগ্নাংশ হলে ওটা অ্যারোমেটিক নয়, ওটা অ্যালোফেটিক যৌগ, ওরা অ্যারোমেটিক নয়। এন এর মান যদি ভগ্নাংশ হয়, যেমন ওই যে একটু আগে দেখলাম ওটা তো ভগ্নাংশ, ওটা অ্যারোমেটিক নয়। অ্যারোমেটিক হলে এন এর মান অবশ্যই 0 সহ যে কোনো পূর্ণ সংখ্যা হবে। ক্লিয়ার? তোমরা যারা আমাকে অ্যানথ্রাসিনের গঠনটা লিখতে বলেছিলা, তারা অ্যানথ্রাসিন যে একটা অ্যারোমেটিক যৌগ, কারণ এই দেখো সঞ্চারণশীল, কারণ একান্তর দ্বিবন্ধন আছে, দেখো একটা পর একটা করে দ্বিবন্ধন, একটা পর একটা করে দ্বিবন্ধন, তার মানে সঞ্চারণ হয় ইলেকট্রনগুলো চাকরিক। আবার সঞ্চারণশীল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 14, 14 হচ্ছে একটা হাকেল সংখ্যা। শরীফুল ভাই থ্যাংক ইউ ভাই, আপনি ক্লাস দেখছেন। তোমরা কি ক্লিয়ার যারা বলছিলে? আচ্ছা, থ্যাংক ইউ ভাই। তাহলে এই মোটামুটি আমরা দেখলাম, তোমরা বেশ ভালো পড়ালেখা করেছো জন্যই প্রশ্নগুলো তোমরা আমাকে জিজ্ঞেস করেছো। তাহলে অ্যারোমেটিক যৌগ জিনিসটা কি, হাকেল তত্ত্ব কি, এইটা আমরা বুঝলাম। যেমন তোমরা দেখো ভাই, আমি ক্লাস থেকে বের হয়ে দেখলাম তোমরা আমাকে অনেকে ইনবক্স করছো যে ফিউরানের এই যে রেজোনেন্স কাঠামোটা ভাই বুঝতে পারিনি। আমি কিন্তু ঠিকই তোমাদের স্ট্রাকচারটা, মানে রেজোনেন্স গঠনটা কিন্তু আপলোড করেছে, এবং আমি এটাও লিখে দিয়েছি যে এটা সবে মাত্র শুরু। রেজোনেন্স নিয়ে এত বেশি কথা বলা হবে যে তোমার এটাতে কোনো প্রবলেম থাকার কোনো সম্ভাবনাই নাই, তবে ধীরে ধীরে আগাতে হবে। কিন্তু আমরা তো স্টুডেন্ট পড়াই ভাই, কিছু সাইকোলজিক্যাল ব্যাপার আমি, তোমার উজ্জ্বল ভাই হয়তো ক্লাসে আসেন, জিজ্ঞেস করে দেখবা, আমরা এগুলো আলোচনা করি, দেখবা ক্লাসে বিভিন্ন ধরনের স্টুডেন্ট থাকে। ধরো আমরা ক্লাসে বললাম, পড়াচ্ছি কন্টিনিউ, দেখবা কিছু স্টুডেন্ট মাঝে মধ্যে জিজ্ঞেস করবে ভাই পরীক্ষা কবে নেবেন। আমরা তো পরীক্ষা, আমি তো পরীক্ষা কন্টিনিউ নিই, তোমরা যারা আমার স্টুডেন্ট খুব ভালো করে জানো। এরা লাফালাফি করবে কিন্তু এরা পরীক্ষা দিতে আসবে না। আবার দেখবা যে পড়া চলছে, ওই পড়া না হুট করে আন্দাজ একটা জিনিস জিজ্ঞেস করবে, ওরা আসলে কন্টিনিউ পড়ে না, ওই পড়তে হুট করে মনে হলে এটাকে জিজ্ঞেস করে দেখি,
যে কোনো কাজ ধারাবাহিকভাবে করতে হয়, কাজটা গোছানো হয়, কাজটা ভালো হয়। এই জন্য ভাই অনলাইন ক্লাস, বুঝতেই পারছো এটা কিন্তু বাস্তব ক্লাস না যে তোমার হুট করে মনে হলো আমি সলভ দিলাম হয়ে গেল, সমস্যা নাই। এখানে তুমি আমাকে দেখতে পাচ্ছ না, যতক্ষণ আমি তোমার কমেন্ট দেখব ততক্ষণে কিন্তু আমি তোমার সম্পর্কে ভাই বুঝতে পারবো। তাই চেষ্টা করবা যেভাবে পড়ছি ধারাবাহিকভাবে, আমরা যখন যে টপিকটা পড়বো সেটাই তোমরা পড়বা ভাই। সেগুলোতে যে প্রবলেমগুলো হবে সেগুলো তো তোমরা কমেন্ট করো, দেখবা জিনিসগুলো ভালো লাগবে। এখনও তো মজা পাচ্ছ, হাসতেছো, ইয়ার কি করতেছো, তো পরিস্থিতি তো স্বাভাবিক হবেই। খারাপ কোনো কিছু কখনোই কন্টিনিউ হতে পারে না, আজ হোক কাল হোক পরিস্থিতি স্বাভাবিক হবে। স্বাভাবিক হওয়ার পর যদি তুমি দেখো যে তোমার অনেক বন্ধু শুধুমাত্র সিনসিয়ারিটির জন্য তোমাকে ছেড়ে এসে অনেক দূর চলে গেছে, তুমি তাকে কিন্তু আর জিন্দিগিতে ধরতে পারবা না। সো বি কেয়ারফুল। তাই কাজগুলো গুছিয়ে করো। কথাটা কি স্বাভাবিক? ধরো ধরো বললাম যে এই বছর গভর্নমেন্ট বলে দিল যে 2020 সালটা ক্যালেন্ডার থেকে মুছে দেওয়া হলো, অর্থাৎ 2021 সালে আবার নতুন করে সব শুরু হলো। মানে যে ইয়ারে থাকবে সেই ইয়ারে আবার শুরু করবে। এটা হতেই পারে, মনে করো যে 2020 সালটা একদম বাদ দেওয়া হলো শিক্ষা ক্যালেন্ডার থেকে। তো তুমি চিন্তা করো তো, তুমি কেবল শুরু করবা আর তোমার বন্ধু অলরেডি শেষ করে ফেলেছে। পার্থক্য তো এখানেই তৈরি হয়ে গেছে, তুমি ওকে ধরবা কেমনে? তাই মজা করো, কিন্তু নিজের কাজটা শেষ করে মজাটা করো। ওকে, তাহলে এবার আমরা চলে যাই। আচ্ছা, অ্যালকিন, তাই না? আচ্ছা, আমি যদি বলি অ্যালকিনগুলো কি বিকারক বলো তো? এরা কি ইলেকট্রন আকর্ষী বিকারক হবে নাকি কেন্দ্র আকর্ষী বিকারক হবে? তোমরা আমাকে একটু বলো কমেন্টে। এই অ্যালকিনটা মানে কার্বন কার্বন ডাবল বন্ড, এরা আচ্ছা বলো তো ভাই। গুড, ঠিক বলেছো ভাই। এখানে সাকিব একটা সুন্দর কথা বলেছো ভাই, নাজমুল সাকিব, যে ভাইয়া এদের কমেন্টগুলো এড়িয়ে চলেন, সেটাই বেটার। গুড, ভালো বলেছো। তোমরা আমাকে একটু কমেন্টে বলো তো ভাই, কেউ বলতে পারো কিনা যে কার্বন কার্বন ডাবল বন্ড যেটা, এরা আসলে কি বিকারক হবে? কেন্দ্র আকর্ষী হবে নাকি ইলেকট্রন আকর্ষী হবে? একটু বলো তো ভাইয়া, যদি বলতে পারো আর কি। আমি এই কথাটা তোমাদের অ্যালকিনে বলিনি, এই জন্য আমি বেনজিনও তো অসম্পৃক্ত যৌগ, তাই না? বেনজিনও তো কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এই কারণে আমি দুটো একসঙ্গে বলবো। এখন সেটা বলবো, তোমরা আমাকে একটু জানাও যে আচ্ছা আচ্ছা নাজমুল সাকিব লিখেছো কেন্দ্র আকর্ষী। আচ্ছা, দেখি একটু আর কে কি লিখে। কি লিখছো ভাই? কেন্দ্র আকর্ষী, আচ্ছা নিউক্লিওফিলিক কেন্দ্র আকর্ষী, ইলেকট্রন আকর্ষী মেবি। আচ্ছা ঠিক আছে, ভুল হতে পারে ভাই, ওইটা বিষয় না। কেন্দ্র আকর্ষী, কেন্দ্র আকর্ষী, কেন্দ্র আকর্ষী। নাসিম লিখেছো ইলেকট্রন আকর্ষী, নাসিমুল ইসলাম লিখেছো কেন্দ্র আকর্ষী। জামাল উদ্দিন কেন্দ্র আকর্ষী, নাফিস নিউক্লিওফিলিক। আচ্ছা আরেকটু বলি, তোমাদের কিছু স্টুডেন্ট ক্লাসে খুবই অ্যাক্টিভ, তারা রেগুলার ক্লাস করে, তারা রেগুলার দেখি যে ক্লাস লেকচারগুলো গ্রুপে পোস্ট করে। থাকতো, এখন তো কোনো কাজ দেয় রে ভাই, এগুলোই তো কাজ, কন্টিনিউ করো। আচ্ছা, আমরা এখন একটু দেখি এটা আসলে কি আকর্ষী। দেখতেই পাচ্ছ পাই বন্ধন আছে, পাই ইলেকট্রন আছে মানেই তো স্বাভাবিক ভাই, পাই ইলেকট্রন আছে মানে তার ধরে নাও ইলেকট্রনটা পর্যাপ্ত আছে। তার মানে তাহলে তার যদি ইলেকট্রন পর্যাপ্ত থাকে তাহলে কার দিকে আকৃষ্ট হবে সে? অবশ্যই তার যদি ইলেকট্রন পাই ইলেকট্রন আছে তার মানে তার ইলেকট্রন বেশি আছে, তাহলে কাদেরকে আকৃষ্ট করবে সে? কাদের প্রতি আকৃষ্ট হবে ভাই বলো তো? অবশ্যই পজিটিভ কারো দিকে আকৃষ্ট হবে। তার মানে এ হচ্ছে কেন্দ্র আকর্ষী। তোমরা বিষয়টা বুঝতে পারলা ভাই? যেখানেই তুমি দেখবা পাই ইলেকট্রন আছে বুঝবা তারা হচ্ছে কেন্দ্র আকর্ষী। ওকে, তাহলে এরা হচ্ছে কেন্দ্র আকর্ষী। অ্যালকিনটা হচ্ছে মানে কার্বন কার্বন ডাবল বন্ডটা হচ্ছে কেন্দ্র আকর্ষী। সবাই ক্লিয়ার ভাই? পাই বন্ড থাকলেই সাধারণত বুঝবা তারা কেন্দ্র আকর্ষী, কারণ পাই বন্ধন মানে আমরা ধরে নিই সেখানে ইলেকট্রন পর্যাপ্ত আছে। যেমন মুক্ত জোর ইলেকট্রনগুলো কিন্তু পাই ইলেকট্রন, ফলে এই মুক্ত জোর ইলেকট্রনগুলো সে কি করতে পারে? দিতে পারে। অতএব এটা অ্যালকিন হচ্ছে কেন্দ্র আকর্ষী বিকারক। ওকে, এইটা বলার একটা উদ্দেশ্য আছে। ওকে, কেন্দ্র আকর্ষী বিকারক। আমার ধারণা এটা খুব কষ্টসাধ্য জিনিস না ভাইয়া, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কার্বন কার্বন এখানে পাই ডাবল বন্ড আছে মানে পাই বন্ড আছে, আর পাই বন্ড আছে মানে আমরা ধরে নিই সেখানে পর্যাপ্ত ইলেকট্রন আছে। অতএব তারা হয় তাদের ইলেকট্রন যেহেতু বেশি আছে তাহলে পজিটিভ চার্জের প্রতি তাদের আকর্ষণ বেশি থাকবে, বা পজিটিভ চার্জগুলো তাদের প্রতি আকৃষ্ট হবে, এই জন্য তারা হচ্ছে কেন্দ্র আকর্ষী। তো আমি তোমাদের একটা এমসিকিউ জিজ্ঞেস করবো এখন,
সেটা হলো, দেখি কোনটা তোমরা উত্তর দিতে পারো কিনা ভাই। অ্যালকিনের, দেখা যায় মানে অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া নিচের কোনটি? অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কোনটি? অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কোনটি? এ নাম্বার হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কোনটি? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, কেন্দ্রাকর্ষী জুথ, ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন, ইলেকট্রনাকর্ষী জুথ। জাস্ট মাথা খাটিয়ে একটু বলবা, ভুল হলে কোনো অসুবিধা নাই। অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। ও সিয়াম সকালে, আজকের ক্লাস তো খুব ভালো হচ্ছে। হ্যাঁ ভাইয়া, কালকে ওদেরকে কড়াভাবে বলা হয়েছে, বুঝতে পেরেছো? সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম আমার হবে না, তবে নেটওয়ার্কের কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে আবার হতেই পারে প্রবলেম। তো বলো তো ভাই, অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া নিচের কোনটি? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, কেন্দ্রাকর্ষী জুথ, ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন, ইলেকট্রনাকর্ষী জুথ। অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে অ্যালকিন সাধারণত এই যে 4 ধরনের বিক্রিয়া আমরা লিখেছি, কোন ধরনের বিক্রিয়া দিতে তারা বেশি স্বস্তি ফিল করে, সেটাই আনসার। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি প্রচুর কমেন্ট করেছো তোমরা। সানজিদা আফরোজ বি, ইমরান ফারহাদ ডি, এস এম অন্তর বি, নুসরাত তাসনিম বি, ইমাম বি, ত্রিনা বি, সুদীপ্ত সরকার বি। আমি কিন্তু তোমাদের আইডিগুলোর নাম বলছি ভাই, বুঝছো? আমি তো জানি না এখন যে এই আইডি থেকে কারা জয়েন করছো। তোমাদের অনেকে তো বাবা, চাচা, বড় ভাইরা জয়েন করতে পারে, আমি তাদের নাম বলছি এই জন্য সরি। সাভিয়া বি, সাদমান বি, রেজওয়ান আহমেদ বি, এম এ রুবায়ত ডি, আব্দুল হাদি বি, মন্তাসির বি। গুড। আচ্ছা, শরীফুল ইসলাম লিখেছেন আগের চেয়ে হাতের লেখা খারাপ হয়ে যাচ্ছে স্যার। আমার তো মনে হচ্ছে ভাই আগের চেয়ে লেখা একটু ভালো হয়ে গেছে এখন। তবু তো আমি আমার হাতের লেখাগুলো মনে একটু বুঝতে পারছি, আগে তো সেটাও পারতাম না। তবে শরীফুল ভাই যখন বললেন, চেষ্টা করছি ভাই আর একটু ভালো করার আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। 2-1জন মাঝে মধ্যে, মারিয়া সানজিদা লিখছো ডি, 2-1জন মাঝে মধ্যে ডি লিখেছ, বেশিরভাগ স্টুডেন্ট তোমরা উত্তর দিয়েছো বি। ওকে, দেখি এখন সঠিক উত্তরটা আসলে কোনটা। যারা বুদ্ধিমান এবং বুদ্ধিমতী তারা আগেই বুঝতে পারবে এই দুটা আগেই বাদ, এই দুইটা অ্যান্সার হবেই না। কারণটা হলো, যেহেতু অ্যালকিনে আমার কার্বন কার্বন পাই বন্ড আছে, আর কোনো বিক্রিয়কে যদি পাই বন্ড থাকে, উৎপাদে ওই পাই বন্ডটা ভেঙে যায়। ভেঙে আমরা কি আলোচনা করেছিলাম, ওই যে যেদিন বিক্রিয়া প্রকারভেদ নিয়ে কথা বলি, প্রয়োজনে ক্লাসটা আবার দেখে নিবা, গ্রুপে সেভ আছে। একটা পাই বন্ড ভেঙে 2টা সিগমা বন্ড তৈরি হয়। পাই বন্ড থাকলেই সাধারণত তারা জুট বিক্রিয়া দেয়। তো যেহেতু অ্যালকিনে কার্বন কার্বন পাই বন্ড আছে, সুতরাং তারা জুট বিক্রিয়া দিবে, অতএব 2 প্রতিস্থাপন আগেই বাদ। এইটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ভাইয়া, যে কার্বনে যেহেতু কার্বন কার্বন পাই বন্ড আছে, আর পাই বন্ড থাকলে তারা সাধারণত জুট বিক্রিয়া দিবে, অতএব প্রতিস্থাপন বিক্রিয়া হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। অতএব এই 2টা আগেই বাদ। এখন কথা হচ্ছে, কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া হবে নাকি ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া হবে? তোমরা একটু আগে আমাকে উত্তর দিলা কার্বন কার্বন পাই বন্ড থাকার কারণে। কি মামা দেখা যায় এখানে? আচ্ছা, রাজশাহীতে কিন্তু আবার মামা বলার সমস্যা, মানিক আমার জেনুইন মামা কিন্তু। হ্যাঁ, আচ্ছা,
কার্বন কার্বন পাই বন্ড আছে মানে তোমরা জানো ইলেকট্রন ঘনত্ব বেশি আছে, তার মানে এটা কেন্দ্রাকর্ষী বিকারক। কেন্দ্রাকর্ষী বিকারক, তার মানে যেহেতু অ্যালকিনটা কেন্দ্রাকর্ষী বিকারক, তাই তোমরা বেশিরভাগ স্টুডেন্টই বলেছ কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া। আসলে ভাই অ্যালকিন নিজে তো কেন্দ্রাকর্ষী বিকারক, তাহলে ও নিজে কেন্দ্রাকর্ষী বিকারক, তাহলে একটু ফ্রেশ করেই লিখি। শরীফুল ভাই যেহেতু বলল হাতে লেখা নাকি একটু বেশি পরিমাণে খারাপ হয়ে গেছে, অতএব একটু ফ্রেশ করেই লিখি। সেটা হলো এই যে ভাইয়া, যেহেতু এদের পাই ইলেকট্রন আছে, ফলে এরা নিজেরা হলো কেন্দ্রাকর্ষী বিকারক, তাই না? তাহলে এরা আকৃষ্ট করবে কাদেরকে বলো? ও নিজে কেন্দ্রাকর্ষী বিকারক, তাহলে আকৃষ্ট করবে কাকে? নিশ্চয়ই ইলেকট্রন আকর্ষী বিকারককে আকৃষ্ট করবে। আমি ই দ্বারা বুঝালাম ইলেকট্রন আকর্ষী, আর উপরে পজিটিভ চার্জ দিলাম এই জন্য কারণ এরা সাধারণত পজিটিভ চার্জ যুক্ত হয়। তাহলে এ নিজে কেন্দ্রাকর্ষী, স্বাভাবিক। তাহলে আকৃষ্ট করবে কাদেরকে? ইলেকট্রন আকর্ষীদের। কোন একটা যৌগ যে বিকারকগুলোকে আকৃষ্ট করবে, কোন একটা বিকারক, কোন একটা যৌগ যে বিকারকগুলোকে আকৃষ্ট করবে, তারা যে চরিত্রের, ওর বৈশিষ্ট্য সেইটা আশা করি বুঝতে পারোনি। ধরো আমার প্রচুর টাকা পয়সা, তাহলে আমি কাদেরকে আকৃষ্ট করব? নিশ্চয় ধরো টাকা পয়সা যাদের কম, ধরো ফকিরদের, ধরে নাও তোমরা এটা, ফকিরদের আকৃষ্ট করব। তাহলে আমার বৈশিষ্ট্য কি? মানে ফকিরদেরকে আকৃষ্ট করা, তার মানে আমার বৈশিষ্ট্য কি? যাদের টাকা নাই, অর্থাৎ যারা টাকা আকর্ষী, তাদেরকে আকৃষ্ট করা। আমার কথা কি বুঝতে পারছো? মানে আমার ধরো প্রচুর টাকা পয়সা, তাহলে আমার দিকে কারা আকৃষ্ট হবে? যারা টাকা আকর্ষী, মানে টাকার প্রতি যাদের আকর্ষণ আছে। তাহলে আমার বৈশিষ্ট্য কি? টাকা আকর্ষীদের আকৃষ্ট করা। আমার কাছে মনে করো অগাধ ভালোবাসা আছে, তাহলে আমি কাদেরকে আকৃষ্ট করব? যারা ভালোবাসার কাঙ্গাল, ভালোবাসা আসক্তি, ভালোবাসার প্রতি যাদের আকর্ষণ আছে। অর্থাৎ আমার যেটা বেশি থাকবে, আমার কি বেশি আছে? ইলেকট্রন বেশি আছে। তাহলে এর দিকে কারা আকৃষ্ট হবে? কাদেরকে আকৃষ্ট করবে সে? ইলেকট্রন আকর্ষী বিকারকদের। অর্থাৎ ওই যৌগটা যাদেরকে আকৃষ্ট করবে, তারা যে ক্যারেক্টারে, ওর বৈশিষ্ট্য হবে সেইটা। তাহলে অ্যালকিন যেহেতু ভাই তার ইলেকট্রন পর্যাপ্ত আছে, ফলে সে আকৃষ্ট করবে কাদের? ইলেকট্রন আকর্ষীদের। তাই অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো ইলেকট্রন আকর্ষী। অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো ইলেকট্রন আকর্ষী যুত বিক্রিয়া। তোমরা আমাকে প্লিজ, আমি তোমাদের আবারও বলছি, চোখগুলো মুখগুলো দেখতে পাচ্ছি না, আমি তাই বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কিনা। একটু তোমরা প্লিজ আমাকে বলো তো ভাই, যে অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া ইলেকট্রন আকর্ষী যুত বিক্রিয়া, তোমরা এটা বুঝতে পারলা কিনা? শরীফুল বলেছেন সত্যি কি আপনার টাকা পয়সা বেশি? না ভাই, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। কি ঠিক আছে? ওকে, আচ্ছা। মাহমুদা খাতুন লিখছো রাইট অ্যান্সার দিয়েছি, বাদ কনগ্রাচুলেশন মাহমুদা। মিনি জান্নাত, ও ক্লাসে খুবই অ্যাক্টিভ, ওখানে কিছু বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করে। মিনি জান্নাত, থ্যাংক ইউ। সাবরিন আক্তার, জি ভাইয়া। আব্দুল হাকিম, হ্যাঁ হাকিম তুমিও খুবই, মানে হাকিম সরি সম্ভবত সে তার গার্ডেনের নাম্বার থেকে কি করছে, এই আইডি থেকে যে জয়েন করছে, সেও আমি দেখি খুবই ক্লাসে অ্যাক্টিভ। বুঝেছি ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন থেকে মনে থাকবে ভাইয়া তোমাদের, যে কোন একটা যৌগকে যে বিকারগুলা আকর্ষণ করবে, আকৃষ্ট করবে, ওই যাদেরকে সে আকৃষ্ট করবে তারা যে ক্যারেক্টারের, তার বৈশিষ্ট্য হচ্ছে সেইটা। তাই অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো, যেহেতু পাই বন্ড আছে, যুত বিক্রিয়া তো অবশ্যই হবে। কি যুত বিক্রিয়া হবে ভাই? ইলেকট্রন আকর্ষী যুত বিক্রিয়া। আরে সামান্য না বুঝলেও কোনো সমস্যা নাই, এই অর্গানিক কেমিস্ট্রিগুলো এত দিন চলবে, এই বিষয়গুলো এতবার আসবে, তুমি চাইলেও ভুলতে পারবা না। থাকে না কিছু কিছু ব্যাপার চাইলেও বলা যায় না, ওই টাইপের আর কি, যে তুমি চাইলেও দেখবা ভুলতে পারবা না, না চাইলেও তুমি বুঝে যাবা। আমাদের এক স্যার আছেন শ্রদ্ধেয় আজিজুল হক স্যার, অর্গানিক কেমিস্ট্রির। স্যারকে সবাই খুব পছন্দ করতেন আমাদের সময়, এখনও করেন। স্যার রিটায়ারমেন্টে চলে গেছেন। স্যার একটা কথা বলতেন, স্যারের কথাটা খুব ভালো লাগে আমার, যে ধরো তুমি একটা জিনিস বুঝতে পারতেছো না, বারবার পড়তে থাকবা,
পড়তে 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 কখন যে তুমি না বুঝেও বুঝে গেছো নিজেই বুঝতে পারবা না। মানে পড়তে থাকলে না বা পড়তে পড়তে এক সময় ওটা এমনি বুঝে যাওয়া যায়। এই জন্য প্রথম কথাই হচ্ছে পড়তে হয়, দেখবা পড়তে পড়তে বুঝে যাবা। তো যাক, এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের বলি ভাই, ধরো আমি তোমাদেরকে একটা প্রশ্ন করলাম, তোমরা কেউ ওটা বোঝো না, ঠিক আছে, কিন্তু আগেই বইয়ে পড়ে এসেছো, ওই বইয়ে পড়ে এসেছো তাই সঠিক উত্তরটা দিয়ে দিলা, এটা কেউ দিও না। তুমি যেটা বুঝবা, তোমার কাছে যেটা মনে হবে, তুমি সেই উত্তরটা আমার কমেন্টে জানাবা, তাহলে আমি বুঝতে পারবো তুমি বুঝতে পেরেছো কিনা। না হলে তুমি ধরো বোঝোনি, কিন্তু বইয়ে উত্তরটা জানা আছে দেখেছো, তুমি সঠিক উত্তরটা লিখে দিলা, তা আমি তো তখন আর বুঝাবো না, আমি ধরেই নিব তুমি উত্তর যখন সঠিক দিয়েছো তার মানে জিনিসটা বুঝো। এই জন্য আমি একটা কথা প্রায় বলি, তোমরা খেয়াল করবা, বুঝলে ভালো, না বুঝলে আরো বেশি ভালো। কারণ তুমি না বুঝলে জিনিসটা আমি তোমাকে বুঝাবো, আর তুমি বুঝলে তো জিনিসটা তোমাকে আর আমি বুঝাবো না, পরে দেখা যাচ্ছে তুমি হয়তো যেভাবে বুঝেছো বিষয়টা ওরকম ছিল না, একটু অন্যরকম ছিল। তাই আমি বলি ভাই, তোমাদের বুঝলে ভালো, না বুঝলে একটু বেশি ভালো। তাহলে তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তোমাদের কি মনে হচ্ছে বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কি হওয়া উচিত। ওই একই ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া, আবার ওই একই অপশন ভাই, অপশনগুলো একই, তোমাদের অপশন যা ছিল অ্যালকিনের একই একই, ওই অপশনগুলো আমরা লিখলাম না, অ্যালকিনের অপশনগুলোই। তোমরা আমাকে কমেন্টে জানাও বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কি। তোমরা আমাকে প্লিজ একটু জানাও ভাই, বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কি। ইলেকট্রন আকর্ষী মানে, আচ্ছা আমি লিখছি না, বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কি, আমি আবার লিখছি বোর্ডে। বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কি, বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কি। কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রনাকর্ষী জুট বিক্রিয়া, ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তোমাদের কি মনে হচ্ছে। বেনজিনও তো একটা অসম্পৃক্ত যৌগ, দেখো এখানেও কার্বন কার্বন ডাবল বোন আছে, তাহলে বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কি। এই কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রনাকর্ষী জুট বিক্রিয়া, ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, প্রচুর কমেন্ট দেখছি আমি, খুব ভালো লাগতেছে ভাই। এই যে তোমরা যত বেশি কমেন্ট করবা পড়ালেখা বিষয়গুলোতে আর কি, আজে বাজে কমেন্ট না, ক্লাসে যত বেশি অ্যাক্টিভ থাকবা আমার ক্লাস নিতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এই যে তোমরা কমেন্ট করছো আমার খুব ভালো লাগতেছে। ওকে, তোমরা বি ডি মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছ। ফজিলাতুন্নেসা চমক, তুমি লিখছো হচ্ছে বি নাম্বার কেন মনে হলো ভাই, যেহেতু বেনজিনে পাই বন্ড আছে, বেনজিনে যেহেতু ভাই পাই বোন আছে। চমক একটু দেখো তো ভাই, মানে তোমার কেন্দ্রাকর্ষী কেন মনে হলো, কারণ বেনজিনে যেহেতু ভাই, বেনজিনে তো পাই ইলেকট্রন আছে তাই না, তাহলে পাই ইলেকট্রন থাকা মানে আমি কি বললাম, তারা নিজেরা হলো কি বিকারক ভাইয়া বলো তো, কেন্দ্রাকর্ষী বিকারক। তাহলে তারা আকৃষ্ট করবে কাদের, ইলেকট্রন আকর্ষী। আমার কথা কি বুঝতে পারছো চমক, তুমি বুঝতে পারছো ভাইয়া, যে যেহেতু বেনজিনে পাই বন্ড আছে, আর পাই বন্ড থাকা মানে তো বললাম তাদের ইলেকট্রন বেশি, মানে পর্যাপ্ত থাকা, ফলে তারা কাদের আকৃষ্ট করবে, অবশ্যই তারা নিজেরা হবে কেন্দ্রাকর্ষী, কিন্তু আকৃষ্ট করবে কাদের, ইলেকট্রন আকর্ষীদের, কারণ এদের ইলেকট্রন বেশি আছে মনে করো। তাহলে ইলেকট্রন আকর্ষিত অবশ্যই, ইলেকট্রন আকর্ষিত অবশ্যই। এখন কথা হচ্ছে দুটার মধ্যে কোনটা হবে, আসলে হওয়া উচিত ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া হওয়া উচিত, কারণ পাই বন্ধন আছে, কিন্তু হবে না। অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া মানে রিয়ালি বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া, অর্থাৎ রিয়ালি
বেনজিন কোন টাইপের বিক্রিয়া দিতে স্বাচ্ছন্দ্য ফিল করে, সেটা হলো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন। কেন, এখন আমরা সেটাই ব্যাখ্যা করব। আমার কথা বুঝতে পেরেছো ভাই? তোমরা যারা ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া বলতেছিলা, তোমাদের কনসেপ্টটা ঠিক ছিল। যেহেতু এখানে পাই ইলেকট্রন আছে, ফলে অবশ্যই তারা কাদেরকে আকৃষ্ট করবে, তার ইলেকট্রন বেশি আছে, তার মানে ইলেকট্রন আকর্ষী বিকারকদের আকৃষ্ট করবে, তার মানে অবশ্যই ইলেকট্রন আকর্ষী হবে। কিন্তু জুট বিক্রিয়াটা হবে না পাই বন্ড থাকা সত্ত্বেও। কেন, এটা এখন আমরা ব্যাখ্যা করব। অর্থাৎ আমরা ফ্রেশ করে বলতে পারি বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া, বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। খুব গুরুত্বপূর্ণ কথা, কেন সেটা এখন আমরা ব্যাখ্যা করব। এটাই কিন্তু আমাদের মূল জিনিস ভাই, এখন শুরু হবে। বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, জুবায়েদ আল মাহমুদ লিখেছো, ভাইয়া আমি আর কোনো কমেন্টই করব না, আমার কোনো কমেন্টই পড়া হয় না। 3টা কোশ্চেন করছিলাম, একটাও দেখেন নাই। এই যে ভাই তোমার কমেন্ট তো পড়লাম, আসলে এই যে বললাম না ভাই, তুমি 3টা প্রশ্ন করেছো, একটাও দেখি নাই। আমি কি করব বলো, আমি তো তোমাদের কমেন্টগুলো দেখারই চেষ্টা করি। তো এই যে তোমরা আজে বাজে কমেন্ট করো, নিজেদের মধ্যে আলোচনা করো, তখন তোমাদের কমেন্টগুলো স্কিপ হয়ে যায়। আসলে সমস্যা নেই ভাই, যদি ক্লাসে আমি উত্তর দিতে না পারি, গ্রুপে পোস্ট দিবা, নেক্সট দিন সেটার অ্যান্সার দেবো আমি। আবার প্রশ্নের অ্যান্সার আমি তোমাদের দিবই। হানান আশরাফি, এই এতে সি হবে। সাই আমাকে আরও পড়াশোনা করতে হবে। হ্যাঁ ভাই, পড়াশোনা করতে হবে। তোমরা কেবল জিনিসগুলো শিখছো, এই কারণে 2-1টা ভুল হবে। হ্যাঁ, তোমরা এই যে আমি কিন্তু যারা এই টাইপের পরীক্ষার্থী, তাদেরকেও তোমাদের সেকেন্ড ইয়ারে ক্লাস করার সুযোগ দিয়েছিলাম। আবার তোমাদের সেকেন্ড ইয়ারদের আমি ফার্স্ট ইয়ারে ক্লাস করার সুযোগ দিয়েছিলাম। এই সব সুযোগগুলো বন্ধ করেছি জন্য ভাই এই কারণেই। ধরো আমি কেবল বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কি সেটা বুঝাচ্ছি, আর তুমি তো জিজ্ঞেস করে বসে তাহলে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া বুঝান। তো আমি তো ভাই আস্তে আস্তে ওই জায়গায় যেতে হবে আমাকে। তখন তোমরা যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ভাই, তোমরা প্রবলেম ফেস করবা। একই প্রবলেম ফার্স্ট ইয়ারের ভাই ফেস করছিল। ওকে, আচ্ছা, জান্নাতুল ঋতু, ভেবাসাকা খেয়ে গেলাম ভাইয়া, মানে কি ভাবছিল একটা আর উত্তর হচ্ছে আরেকটাই তো। ওকে, দেখো তাহলে বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, লিখছো। এই যে দেখো ভাইয়া, বেনজিন একটা অসম্পৃক্ত যৌগ, তাই না? একটু দেখো তোমরা, সব সময় মাথায় রাখবা, অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে বইয়ের চেয়েও ক্লাসগুলো বেশি গুরুত্বপূর্ণ। একটা বিক্রিয়াকে বিভিন্নভাবে লেখা যায়, বিভিন্ন প্রভাবক ব্যবহার করা যায়, বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। বইয়ে তো ভাই এতগুলো দেওয়া সম্ভব না, ফলে বইয়ে এত কিছু থাকে না। কিন্তু যখন তুমি ক্লাসগুলো করবা, তখন বিষয়টা তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বেনজিনে যেহেতু পাই বন্ধন আছে, অর্থাৎ বেনজিন অবশ্যই অসম্পৃক্ত, তাই না? বেনজিন অবশ্যই অসম্পৃক্ত। বেনজিনে যেহেতু পাই বন্ড আছে, তাহলে বেনজিন অবশ্যই অসম্পৃক্ত। তাহলে বেনজিন যেহেতু অসম্পৃক্ত, তাহলে অবশ্যই বেনজিনের কি কি করা উচিত ভাই বলতো? ওই যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা মনে আছে? জৈব যৌগের অসম্পৃক্ততা নির্ণয়ের যে পরীক্ষা, এইটা দেওয়া উচিত। তারপর ধরো হাইড্রোজেন হ্যালাইড,
এদের সাথে যুত বিক্রিয়া দেওয়া উচিত। তারপর মনে করো ক্ষারীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সাথে ক্ষারীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারা জারণ প্রক্রিয়া হওয়া উচিত। ঠিক কিনা বলো ভাই তোমরা? যেটা আমরা অসম্পৃক্ত যৌগের ক্ষেত্রে দেখেছি, ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয়, হাইড্রোজেন হ্যালাইড বা মনে করো সালফোনেশন মানে সালফ্রিক অ্যাসিড সংযোজন এগুলো দেয়। তারপর এই যে ক্ষারীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারা জারিত হয়ে ওই যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ বিবর্ণ করে, এগুলো হওয়া উচিত। কারণ বেনজিন তো অসম্পৃক্ত, কিন্তু হবে না, মানে তেরামি করে সে। বেনজিন অসম্পৃক্ত হলেও নর্মাল যে অসম্পৃক্ত যৌগগুলো মানে কার্বন কার্বন ডাবল বন্ড বা কার্বন কার্বন ট্রিপল বন্ড, আচ্ছা এর সাথে নাই কম্পেয়ার নাই করলাম, যেহেতু ডাবল বন্ড আছে এখানেও ডাবল বন্ড আছে, অ্যালকিনের সাথেই কম্পেয়ার করি, তাহলে বেনজিন অ্যালকিন যে ধরনের বিক্রিয়া দেয় সেগুলো তার দেওয়া উচিত, কিন্তু দিবে না। কেন দিবে না সেটাই আমি ব্যাখ্যা করব, সেটাই ব্যাখ্যা দিব। তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো ভাইয়া? যে অ্যালকিন, আমি অ্যালকাইনের কথাটা বাদ দিয়ে দিলাম আপাতত, নাও অ্যালকিনের সাথে যেহেতু এর মিল আছে, কারণ অ্যালকিনে কার্বন কার্বন ডাবল বন্ড, আবার বেনজিনেও কিন্তু কার্বন কার্বন ডাবল বন্ড। তাহলে অ্যালকিন কি হয়? এরা তো অসম্পৃক্ত, ফলে কি করে ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয়, হাইড্রোজেন হ্যালাইড সালফ্রিক অ্যাসিড এদের সাথে যুত বিক্রিয়া আমরা দেখেছিলাম, ক্ষারীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সাথে গোলাপি বর্ণ বিবর্ণ করে, তাহলে এরও সেটা করা উচিত, কিন্তু করবে না। কেন করবে না সেটা আসতেছি। এটা হলো এই অ্যারোমেটিক যৌগের স্পেশালিটি, এটা হলো অ্যারোমেটিক যৌগের ধর্ম। মানে বিষয়টা এরকম, আমি একজন স্টুডেন্ট, আমার রেগুলার পড়ালেখা করা উচিত, কিন্তু আমি করব না, আমি পড়ালেখা করি না। মানে এটা হচ্ছে আমার স্পেশালিটি, যে সব শিক্ষার্থীরাই পড়ালেখা করে কিন্তু আমি পড়ালেখা করি না, এটা হচ্ছে আমার স্পেশালিটি। তাহলে এই স্পেশালিটিটা আমার জন্য কেন এসছে সেটি আমরা ব্যাখ্যা করব। তার মানে বেনজিন অসম্পৃক্ত হলেও তার অসম্পৃক্ততা বিশেষ ধরনের। কি ধরনের বললাম ভাইয়া বলো তো? বেনজিন অসম্পৃক্ত হলেও তার অসম্পৃক্ততা বিশেষ ধরনের, তার অসম্পৃক্ততা হচ্ছে বিশেষ ধরনের। বেনজিন অসম্পৃক্ত যৌগ হলেও এর অসম্পৃক্ততা বিশেষ ধরনের। কেমনে বিশেষ ধরনের? তোমরা খেয়াল করে দেখো, কার্বন কার্বন ডাবল বন্ডের বন্ড দূরত্ব কত ছিল? 0.134 ন্যানোমিটার, ঠিক কিনা? ডাবল বন্ড যেটা, আর সিঙ্গেল বন্ড যেটা সেটার কত ছিল ভাইয়া মনে আছে কি? 0.154 ন্যানোমিটার। তো বেনজিনের ডাবল বন্ড ট্রিপল বন্ড দুটো আছে, তাহলে দুই ধরনের বন্ধন দূরত্ব থাকা উচিত, একটা হওয়া উচিত 0.134 আর একটা হওয়া উচিত 0.154 ন্যানোমিটার। তা কিন্তু হয় না, প্রত্যেকটা বন্ড দূরত্ব বেনজিনের কত হয়? 0.139 ন্যানোমিটার। এখান থেকেও কি মনে হয় না যে বেনজিন কিছুটা বিটলামি করে, কিছুটা তেরামি করে? কারণ ওর না এক বন্ধনের সমান না দ্বিবন্ধনের সমান বন্ধন দূরত্ব, দুটার মাঝামাঝি, অথচ এখানে দুই ধরনের বন্ধনই আছে। কেন মাঝামাঝি হলো নিশ্চয়ই তোমাদের মনে আছে, নিশ্চয়ই তোমাদের মনে আছে ভাই। এর আগে একাধিকবার আমরা লিখেছিলাম যে বেনজিনের এই পাই বন্ধন ইলেকট্রনগুলো সঞ্চারণ হয়, এ যখন এখানে আসে এ তখন এখানে যায়, এ যখন এখানে আসে, যেটাকে আমরা ইলেকট্রন ডিলোকালাইজেশন বলি। তোমরা দেখবা ফার্স্ট পেপারের 3য় অধ্যায়ে লেখা আছে সঞ্চারণশীল পাই ইলেকট্রন বলতে কি বোঝো, বা ইলেকট্রন ডিলোকালাইজেশন বলতে কি বোঝো, ওখানে দেখবা। আজকে অবশ্যই তোমরা এই ক্লাস শেষ করে ওটা একটু দেখে নিবা, তাহলে বুঝতে পারবা ইলেকট্রনগুলো সঞ্চারণ হয়। হওয়ার কারণে কি হয় দেখো তো ভাই, আমাদের ডাবল বন্ডটা আগে কোথায় কোথায় ছিল? এখানে ছিল, সে এখন এখানে চলে আসবে, এটা এখানে যাবে আবার এখানে যাবে, তাই না? এই কারণে বিজ্ঞানী কেকুল বেনজিনের যে স্ট্রাকচার দিয়েছেন সেটা কেমন ভাইয়া বলো তো? ভিতরে গোল করে দিয়েছেন আর কি। এটা দ্বারা বুঝিয়েছেন যে পাই বন্ধনগুলো এক জায়গায় স্থির না থেকে সমস্ত অণুটার মধ্যেই পরিব্যাপ্ত হয়। গত ক্লাস আমি হালকা রেজোনেন্স বা অনুরণন নিয়ে কথা বলেছিলাম, যে এই যে সঞ্চারণশীল পাই ইলেকট্রনের কারণে বিভিন্ন গঠনের একই ধর্ম বিশিষ্ট
যে যৌগগুলো আমরা পাই তাদেরকে রেজোনেন্স গঠন বলে থাকি। তো এইটা কিন্তু হাইব্রিড রেজোনেন্স বিদ্যমান এর মধ্যে, অর্থাৎ এর 50% ক্যারেক্টার আছে, এর 50% ক্যারেক্টার আছে, যার কারণে বেনজিন অস্বাভাবিক সুস্থিত, বেনজিন অস্বাভাবিক সুস্থিত, অস্বাভাবিক সুস্থিত। অর্থাৎ সাধারণত আমরা কি জানি ভাইয়া বলতো, যে যৌগগুলোতে পাই বন্ধন থাকে, পাই বন্ধনগুলা দুর্বল হয়। এই পাই বন্ধনগুলা কি হয় বললাম, পাই বন্ধনগুলো দুর্বল হয়, ফলে এই বন্ধনগুলো সহজেই ভেঙে যায়। আর ভেঙে যাওয়ার কারণে এরা খুবই কম স্থিতিশীল হয়, অর্থাৎ অস্থিতিশীল হয়। আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া? হ্যাঁ, দিবা লিখেছে ভাই আজকের ক্লাসটা পারফেক্ট, গুড। তোমরা শুধু ক্লাসগুলো করতে থাকো ভাই, খুব ভালো লাগবে দেখবা। যেটা বলছিলাম ভাই, কার্বন 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 বলে কোনো কথা নাই, পাই বন্ডগুলো দুর্বল বন্ধন হয়, এই বন্ধনগুলো সহজেই ভেঙে যায়। আর ভেঙে যাওয়ার কারণে এই পাই বন্ধনযুক্ত যৌগগুলো খুবই কম স্থিতিশীল হয়, অর্থাৎ তারা অস্থিতিশীল হয়। তাহলে বেনজিনও তো পাই বন্ধন আছে, তারা স্থিতিশীল হওয়া অস্থিতিশীল হওয়া উচিত, কিন্তু বেনজিন অস্বাভাবিক সুস্থিত, মানে যে স্থিতিশীল হওয়া উচিত তার চেয়ে অনেক বেশি স্থিতিশীল, মানে স্থায়ী। তাহলে দেখছো বেনজিনের কতটা তেরামি, কেন হচ্ছে এগুলো, সেগুলো ব্যাখ্যায় আমরা করব এখন। তাহলে ক্লিয়ার ভাই যে নর্মাল যে অসম্পৃক্ত যৌগটা অর্থাৎ অ্যালকিন, এটার মতো সে ক্যারেক্টার প্রদর্শন করে না, অর্থাৎ সে ইলেকট্রন আকর্ষী যুদ্ধ বিক্রিয়া দিবে না, ইলেকট্রন আকর্ষী দিবে, কিন্তু কি দিবে, প্রতিস্থাপন। কেন, আমরা এক এক করে ব্যাখ্যা করব এখন। এই যে অ্যারোমেটিক যৌগগুলো অস্বাভাবিক সুস্থিত, এই অস্বাভাবিক সুস্থিত হওয়ার কারণে অ্যালকিনের যে ক্যারেক্টার, যেমন ব্রোমিন দ্রবণ পরীক্ষা, হাইড্রোজেন হ্যালাইডের সাথে সংযোজন বিক্রিয়া, সালফোনেশন বিক্রিয়া, ক্ষারীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো দেয় না, কি ঠিক কিনা? এই যে দিচ্ছে না, বেনজিনে পাই বন্ড আছে, তাহলে যুদ্ধ বিক্রিয়া দিচ্ছে না, দিচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এই যে স্পেশালিটি তার, এই যে তার ধর্ম, এটাকেই বলি ভাই অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্ব, এই সংজ্ঞাটা তোমাদের বইয়ে লেখা আছে, তাই আমি বোর্ডে লিখে দিচ্ছি না, শুধু একটু মুখে বলি শোনো। যে যদি আমি এক বাক্যে বলে দিতে চাই তাহলে বলবো অ্যারোমেটিক যৌগের যে ধর্ম তাকেই বলা হয় অ্যারোমেটিসিটি। কি বললাম ভাই? অ্যারোমেটিক যৌগের যে ধর্ম তাকেই বলা হয় অ্যারোমেটিসিটি। আর যদি একটু সুন্দর করে বলতে চাই, তোমাদের বই লেখা আছে দেখবা, কোনো বলয়াকার সমতলীয় জৈব যৌগের অণুতে এই যে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকার কারণে ওই যৌগটা, তাহলে সঞ্চারণশীল 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকা মানে তো অ্যারোমেটিক যৌগ থাকার কারণে ওই যৌগটা যে বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম প্রদর্শন করে তাকেই বলা হয় অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্ব। আমি আবারও বলছি, সংক্ষেপে যদি আমরা বলতে চাই তাহলে বলবো অ্যারোমেটিক যৌগের যে ধর্ম তাকেই বলা হয় অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্ব। আর যদি একটু বিস্তারিত বলতে চাই, কোনো বলয়াকার সমতলীয় জৈব যৌগের অণুতে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকার কারণে তারা যে বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম প্রদর্শন করে তাকেই বলা হয় অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্ব। বুঝতে পেরেছো ভাই? এই যে বেনজিনে পাই বন্ড থাকা সত্ত্বেও, বেনজিন অসম্পৃক্ত হওয়া সত্ত্বেও, বেনজিন অ্যালকিন হওয়া সত্ত্বেও তারা যে অ্যালকিনের মতো বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম প্রদর্শন করছে না ভাইয়া, এটাই হলো অ্যারোমেটিসিটি। কি, কেন, কিভাবে, সেগুলো এখন আমরা ব্যাখ্যা করব। ওকে, প্রথমটা তো বলেই দিলাম আমরা, তার একটা ধর্ম হলো বিশেষ ধরনের অসম্পৃক্ততা। তার একটা বৈশিষ্ট্য হলো বিশেষ ধরনের অসম্পৃক্ততা।
প্রত্যেকটা ধর্ম কিন্তু আবার ব্যাখ্যা করব আমরা। বিশেষ ধরনের অসম্পৃক্ততা, তার একটা বৈশিষ্ট্য হলো বিশেষ ধরনের অসম্পৃক্ততা, মানে বেনজিন অসম্পৃক্ত হলেও তার অসম্পৃক্ততা বিশেষ ধরনের। মানে ওই যে সে ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয় না, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ বিবর্ণ করে না, HBr, HCl, সালফিউরিক অ্যাসিড এদের সাথে যুদ্ধ বিক্রিয়া দেয় না। 2 নাম্বার হচ্ছে অস্বাভাবিক সুস্থিত, অস্বাভাবিক সুস্থিত, এটাও তো তার একটা স্পেশালিটি ভাই, কারণ বেনজিন তো অসম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত যৌগ তো স্থিতিশীল না, কারণ অসম্পৃক্ত যৌগে কার্বন কার্বন পাই বন্ড আছে, আর পাই বন্ড সহজেই ভেঙে যায়, ফলে স্থিতিশীল হওয়ার কথা না, কিন্তু বেনজিন অস্বাভাবিক সুস্থিত, খুবই সুস্থিত। বললাম তো প্রত্যেকটা ধর্ম ব্যাখ্যা করব আমরা। 3 নাম্বারটা হলো যেহেতু বেনজিনে পাই বন্ড আছে অবশ্যই সে যুদ্ধ বিক্রিয়া দিবে, তা না দিয়ে কি দেয়? প্রতিস্থাপিত, প্রতিস্থাপিত উৎপাদ গঠনে সহজতা। বইয়ে হয়তো ভাই ভাষাগুলো একটু ভিন্নভাবে থাকতে পারে, সেটা আলাদা জিনিস। এই 3টা হলো অ্যারোমেটিক যৌগের স্পেশালিটি, যাকে আমরা অ্যারোমেটিকত্ব বা অ্যারোমেটিসিটি বলে থাকি। কি কি সেগুলো? বিশেষ ধরনের অসম্পৃক্ততা, অস্বাভাবিক সুস্থিত, প্রতিস্থাপিত উৎপাদ গঠনের সহজতা। অর্থাৎ বেনজিন অসম্পৃক্ত হলেও সে জেনারেল অসম্পৃক্ত যৌগের মতো বিক্রিয়া দেয় না, সে অসম্পৃক্ত হলেও অর্থাৎ পাই বন্ড থাকা সত্ত্বেও সে সাধারণত অস্থিতিশীল হয়, কিন্তু সে অস্বাভাবিক সুস্থিত। আরেকটা হলো পাই বন্ড থাকলে তারা যুদ্ধ বিক্রিয়া দেয়, তা না দিয়ে সহজেই বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। ক্লিয়ার? এবং আজকের শুরুতে আমরা কি দেখলাম? বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কি কি? ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। কি ঠিক আছে? বেনজিনের ও আচ্ছা, আলভিনুর যদি সুন্দর অ্যান্সার দিয়ে দিয়েছো ভাই কারো একটা প্রশ্নের উত্তরে, যে হয়তোবা জিজ্ঞেস করছো যে পাই বন্ড সিগমা বন্ড হচ্ছে কেন দুর্বল, এগুলো সব ভাই তোমাদের ফার্স্ট পেপারের 3য় অধ্যায়ের জিনিস। যদি কেউ ভুলে যাও তাহলে অবশ্যই পড়ে নিবা, আর যদি কেউ না পড়ে থাকো খুব ভুল করেছ, কারণ ফার্স্ট পেপারের 3য় অধ্যায়ের মূল জিনিসই হলো এগুলো: সিগমা বন্ধন, পাই বন্ধন আর হাইব্রিডাইজেশন সংকরণ। কারণ এই 3টাই মূল টপিকস ফার্স্ট পেপারের 3য় অধ্যায়ের। তাই এগুলো না পড়ার কোনো মাপ নাই, ভুলে যাওয়ার কোনো মাপ নাই ভাইয়া, এগুলো অবশ্যই পড়বা তোমরা। ওকে, আচ্ছা, এই যে ভাইয়া বেনজিন এতগুলো বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম দেখায়, তার মূল কারণই কিন্তু ভাই এটা যে সে অস্বাভাবিক সুস্থিত। এই সুস্থিতির কারণেই এই ক্যারেক্টারগুলো সে কিন্তু আসলে প্রদর্শন করে। কেন সুস্থিত হয় জানো? একটা তো দেখলাই যে বেনজিন রেজোনেন্সের মাধ্যমে তার নির্দিষ্ট কোনো দ্বিবন্ধন সে শো করে না, নির্দিষ্ট দ্বিবন্ধন শো না করে কি করে? পরিবর্তন হয়, ঘুরে এভাবে। ফলে এই রেজোনেন্সটাই কিন্তু তার মধ্যে সুস্থিতি এনে দিয়েছে। আর একটা সুন্দর উদাহরণ দিচ্ছি তোমাদের আমি, দেখো। এই উদাহরণটা দিয়েই আজকে আমরা ক্লাস শেষ করব, টেনশন নাই। সামনের দিন আমরা আবার এখান থেকে শুরু করব। সামনের দিন আমরা বেনজিনের প্রস্তুতি দেখব, তারপর আস্তে আস্তে বেনজিনের বিক্রিয়া দেখব। ওকে, সেটা হলো এই যৌগটা ভাইয়া সাইক্লোহেক্সিন। বুঝতেই পারছো, একটা পাই বন্ধন আছে, একটা পাই বন্ধন মানে 2টা পাই ইলেকট্রন। তাই বলে ভেবো না এটা অ্যারোমেটিক, কারণ এই ইলেকট্রন তো সঞ্চারণ হতে পারবে না। ওকে, এটা কিন্তু অ্যারোমেটিক না। কয়টা পাই বন্ধন আছে ভাই বলো তো? একটা। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ, যখন আমরা ইথিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত করেছিলাম তখন আমাদের 1 অণু যুক্ত করতে হয়েছিল, তাই না? কারণ একটা পাই বন্ধন। যখন আমরা ইথাইনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত করেছিলাম তখন কিন্তু 2 অণু যুক্ত করতে হয়েছিল, তাই না? কারণ এখানে 2টা পাই বন্ধন। সাধারণত যতটা পাই বন্ধন থাকে তত অণু যুক্ত করতে হয়। এই যে একটা পাই বন্ধন ভেঙে 2 হাইড্রোজেন 2টাতে যুক্ত হয়।
এখানে দুটা পাই বোন আছে, তাই 2 অণু হাইড্রোজেন মানে 4টা হাইড্রোজেন যুক্ত হয়। এগুলো তোমরা অ্যালকিন আর অ্যালকাইনের রিয়াকশনে দেখেছ। তাহলে সাইক্লোহেক্সেনে যেহেতু একটা পাই বন্ধন, তাহলে আমার এখানে 1 অণু হাইড্রোজেন যুক্ত হবে। ওই একই ভাগ নিকেল দিলাম, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলাম। তাহলে হাইড্রোজেন যখন যুক্ত করি আমরা, তাহলে এখানে কি হবে ভাই বলো তো? এই পাই বোন ভেঙে যাবে, ভেঙে 2 কার্বনে 2টা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন। আচ্ছা, এটা বুঝতে পারলা ভাই? এই যে আমি তোমাদের কি বলেছিলাম, এক একটা কণা মানেই কিন্তু এক একটা কার্বন, আর বাকি হাতগুলোতে হাইড্রোজেন আছে। তাহলে এখানে একটা কার্বন আছে 1 2, 2টা বন্ধন আছে, তাহলে আরো 2টা নিশ্চয়ই হাইড্রোজেন আছে। অর্থাৎ এভাবে যখন আমরা কোনা টোনাতে যৌগ লিখি, তখন কিন্তু আমাদের ওই কার্বন আর হাইড্রোজেন দেখান লাগে না। এক একটা কণা হচ্ছে এক একটা কার্বন, আর বন্ড তৈরি করার পর কার্বনের যে কটা হাত ফাঁকা থাকে সেগুলো হাইড্রোজেন হয়। এটা আমরা ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার অধ্যায় করেছিলাম, খেয়াল করো। এবং তখন আমি বারবার বলেছিলাম যে এই জিনিসগুলো তোমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বা আরো বিস্তারিত দেখবা। তোমরা ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার অধ্যায় খাতা বের করে দেখো বা বুঝতে পারবা কি এসছে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই এই কার্বনও দেখো তো ভাই 1 2, 2 হাত আছে, তাহলে আরো 2টা হাত ফাঁকা আছে, মানে এভাবে আছে এগুলো আমরা দেখাইনি, তাই এখানেও তাই 1 2, 2টা হাইড্রোজেন, তাহলে এরও একই অবস্থা। বাট কে ও বাট এর কয়টা দেখো তো ভাই 1 2 3টা কিন্তু হাত ফিলাপ আছে এই কার্বনের, তার মানে একটা হাইড্রোজেন। এরও কিন্তু 1 2 3টা হাত ফিলাপ আছে, তার মানে এখানেও একটা হাইড্রোজেন ছিল। কিন্তু এখানে কি হয়েছে দেখো তো, এই 2টা হাইড্রোজেন যুক্ত হওয়ার কারণে এই পাই বন্ড ভেঙে গেছে। এখন এখানেও 2টা হাইড্রোজেন, এখানেও কিন্তু 2টা হাইড্রোজেন আছে, অর্থাৎ প্রত্যেকটা কার্বনে 2টা করে হাইড্রোজেন আছে। এই হলো সাইক্লোহেক্সেন। এবং এই 1 অণু হাইড্রোজেন যখন যুক্ত হয়, স্বাভাবিক এই যৌগ যখন স্থিতিশীল হচ্ছে, তার মানে নিশ্চয়ই সে শক্তি ছেড়ে দিয়েছে। শক্তি ছেড়ে না দিলে তো স্থিতিশীল হতো না। এবং এখানে মোটামুটি 28 কিলো ক্যালোরি শক্তি নির্গত হয়। কি ঠিক আছে? 28 কিলো ক্যালোরি শক্তি নির্গত হয়। এই মানটা আমাদের জানা মান, আর কি এগুলো পরীক্ষিত মান। এইবার তাহলে আমরা যদি সাইক্লোহেক্সাডাইন কয়টা লাগবে হাইড্রোজেন? নিশ্চয়ই 2 অণু হাইড্রোজেন লাগবে, ওই একই জিনিস। তাহলে পাই বন্ডগুলো ভেঙে এখানেও সাইক্লোহেক্সেন তৈরি হবে। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও এখানে কত কিলো ক্যালোরি শক্তি নির্গত হবে। তোমরা এটা আমাকে একটু কমেন্টে জানাও তো ভাই। তোমরা আমাকে একটু বলো যে এখানে কত কিলো ক্যালোরি শক্তি নির্গত হবে। আচ্ছা, অঙ্গুর পাল তীর্থ লিখেছো ভাই আরেকবার মানে ভাইয়া যে জাস্ট একটা পাই বন্ধন আছে, যেহেতু একটা পাই বন্ধন তাহলে 2টা 1 অণু হাইড্রোজেন যুক্ত করতে হবে। এই যে পাই বন্ধন ভেঙে আগে থেকে একটা করে হাইড্রোজেন ছিল, আর একটা করে হাইড্রোজেন ভাই এখানে যুক্ত হয়ে গেছে। যাক, তাহলে এখানে যেহেতু 2টা পাই বন্ড আছে, তাহলে 2টা পাই বন্ড ভাঙলে নিশ্চয়ই দ্বিগুণ পরিমাণ শক্তি নির্গত হবে। গুড, তোমরা সবাই ঠিক লিখেছো 56। অবশ্য ঠিক 56 হয় না, ওই 55। 100% তার মিলে না, ওই কাছাকাছি। তার মানে ঠিকই আছে। বেনজিন সে তো সহজে যুদ্ধ বিক্রিয়া দেয় না, অনেক কষ্ট করে যদি আমরা যুদ্ধ বিক্রিয়া তার করি, তাহলে কয় অণু যুক্ত করতে হবে? 3 অণু, ওই একই প্রভাবকের উপস্থিতিতে সাইক্লোহেক্সেন তৈরি হয়ে গেল। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও এখানে কত কিলো ক্যালোরি শক্তি নির্গত হওয়ার কথা। 56 হওয়ার কথা ভাই, দ্বিগুণ তো 55 হয় আর কি। 100% তার মিলে না, কাছাকাছি, অসুবিধা নেই, ওইটাকে আমরা 56 ধরে নিই। তোমরা আমাকে বলো এই যে বেনজিনের সঙ্গে যদি আমরা 3 অণু হাইড্রোজেন যুক্ত করি এভাবে, তাহলে এখানে কত শক্তি নির্গত হওয়ার কথা একটু তোমরা কমেন্টে জানাও। পূর্ণিমা হক এই আইডি থেকে লিখেছে 84, সাব্বির আহমেদ 84। আচ্ছা, অনিকেত প্রান্ত, তুমি অনিকেত প্রান্ত 56 কেন বললা ভাই? মেজাবিন কেন 56 ভাই?
ও জুবাইর হাসান লিখছে কেন মিলে না? আসলে ভাই অ্যাকুরেট তো মিলে না ভাই, বুঝছো, যে দুটা পাই বন্ধন তো ওই কাছাকাছি গেলে আমরা অনেক সময় বেশি হয়, কখনো কমও হয়, আবার মিলেও কখনো অ্যাকুরেট, এইটা কোনো বিষয় নয়। কাছাকাছি গেলে আমরা ওটাকে অ্যাকুরেটই ধরে নিই ভাইয়া। 84 84 84 গুড, তোমরা সবাই ঠিক লিখেছ যে বেনজিনে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করতে চাই অবশ্যই 3 মোল হাইড্রোজেন যুক্ত করতে হবে, কারণ এখানে 3টা পাই বন্ড আছে। সেক্ষেত্রে শক্তি উৎপন্ন হওয়ার কথা ছিল 84, অর্থাৎ এর 3 গুণ শক্তি উৎপন্ন হওয়ার কথা, কিন্তু উৎপন্ন হয় 50 কিলো ক্যালোরি। ভাবতে পারো বেনজিনের শক্তি তো তোমরা জানো সৃষ্টি বা ধ্বংস নাই, এই শক্তিটা নিশ্চয় এর মধ্যে ছিল, এটাকে সম্পৃক্ত করার কারণে এটা বের হয়ে গেছে। এই শক্তিটা এর মধ্যে ছিল, সম্পৃক্ত করার কারণে এটা বের হয়ে গেছে। তার মানে বেনজিনের ধারণ করা উচিত ছিল এর 3 গুণ শক্তি, অথচ ধারণ করেছে 50। তার মানে 50 মাইনাস সরি তার ধারণ করার কথা ছিল 84, অথচ সে ধারণ করেছে 50, তার মানে 34। এই পরিমাণ শক্তি সে কম ধারণ করেছে। তার মানে তার ধারণ করার কথা ছিল 84, আর তার মধ্যে থাকে আসলে 50 মাত্র শক্তি, তার মানে এই পরিমাণ শক্তি কম থাকে। ভাবতে পারছো ভাইয়া? তাহলে যে যত কম শক্তি ধারণ করে, আমরা খুব ভালো করে জানি, আমি সেই অর্গানিক না ফার্স্ট ইয়ার থেকে কিন্তু বলে আসি, পৃথিবীতে যার শক্তি যত কম সে তত বেশি স্থিতিশীল। আমার শক্তি যত বেশি হবে আমি তত বেশি অস্থিতিশীল হব, স্বাভাবিক এটা। যেমন আমাদের উজ্জ্বল ভাই কিন্তু খুবই পাওয়ারফুল একটা মানুষ, খুবই পাওয়ারফুল, তার শক্তির মাত্রা অনেক বেশি, এই যে উজ্জ্বল ভাই কিন্তু খুবই অস্থির, খুব কম স্থিতিশীল। ওকে, তো যত বেশি শক্তি তোমার মধ্যে থাকবে তুমি তত বেশি অস্থিতিশীল হবা, যত কম শক্তি থাকবে তত স্থিতিশীল হবা। বেনজিনের মধ্যে থাকা উচিত ছিল 84 শক্তি, অথচ আছে 50, মানে এই পরিমাণ শক্তি সে কম ধারণ করছে। এই জন্যই বেনজিন ভাই এরকম অস্বাভাবিক সুস্থিত, আর সুস্থিতর জন্যই সে যুদ্ধ বিক্রিয়া দেয় না। আমার এতটুকু কথা তোমরা কি বুঝতে পারলা ভাইয়া? যে জুবাইর আহমেদ, বাহ ভাই বাহ, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, পূর্ণিমা অস্থির, উজ্জ্বল ভাই গুড। তাহলে আমার কথা কি বুঝতে পেরেছো ভাইয়া তোমরা? যে যে যত বেশি কম শক্তি ধারণ করবে সে তত বেশি স্থিতিশীল হয়। বেনজিনের আরে ভাই এগুলো যদি বুঝলে পরবর্তীতে বিক্রিয়া করতে ভালো লাগবে ভাই তোমাদের। কেন পোলাপান বলে অর্গান কেমিস্ট্রি মনে থাকে না, বুঝি না, কঠিন লাগে? না বুঝে পড়লে তো কঠিন লাগবেই, এভাবে বুঝে বুঝে পড়লে কঠিন লাগবে না। তুমি মুখস্থ করেছ বেনজিন অস্বাভাবিক সুস্থিত। কিরে কেন অস্বাভাবিক সুস্থিত? কারণ বেনজিন যে পরিমাণ শক্তি ধারণ করার কথা ছিল তার চেয়ে সে কম শক্তি ধারণ করে, 34 কম শক্তি ধারণ করে। তোমরা জানো এখানে নতুন একটা শক্তির নাম শুনবা, তোমরা নতুন একটা শক্তির নাম শুনবা, সেটা হলো রেজোনেন্স শক্তি। রেজোনেন্স শক্তি কে? উজ্জ্বল ভাই নাকি? ওটা আচ্ছা, রেজোনেন্স শক্তি সেটা কি দেখো, কোন বস্তু যে পরিমাণ কোন বস্তুর যে পরিমাণ শক্তি ধারণ করা উচিত, কোন বস্তুর যে পরিমাণ শক্তি ধারণ করা উচিত তার চেয়ে কোন বস্তুর যে পরিমাণ শক্তি ধারণ করা উচিত তার চেয়ে, তারপরে আরো দেখা যাবে যে কম পরিমাণ, কোন বস্তুর যে পরিমাণ শক্তি ধারণ করা উচিত তার চেয়ে যে কম পরিমাণ শক্তি ধারণ করে
কোনো বস্তুর যে পরিমাণ শক্তি ধারণ করা উচিত তার চেয়ে যে কম পরিমাণ শক্তি ধারণ করে তাকেই রেজোনেন্স বা অনুরণন, একই কথা কিন্তু, রেজোনেন্স শক্তি বলে। রেজোনেন্স শক্তি বলে কোন বস্তুর, এই যে রেজোনেন্স শক্তির সংজ্ঞাটা তাহলে কি দেখলাম আমরা, কোন বস্তুর যে পরিমাণ শক্তি ধারণ করা উচিত তার চেয়ে, কোন বস্তুর যে পরিমাণ শক্তি ধারণ করা উচিত তার চেয়ে যে কম পরিমাণ শক্তি ধারণ করে তাকেই বলে রেজোনেন্স শক্তি, বা তাকেই রেজোনেন্স শক্তি বলে। মানে বুঝতে পেরেছ? বেনজিনের ধারণ করা উচিত ছিল 84 শক্তি, বেনজিনের ধারণ করা উচিত ছিল 84 শক্তি, সে ধারণ করেছে 50 শক্তি। তাহলে কতটুকু কম শক্তি ধারণ করেছে? 34 কিলো ক্যালোরি শক্তি সে কম ধারণ করেছে। এটাই হলো বেনজিনের রেজোনেন্স শক্তি। বুঝতে পেরেছো ভাই? বেনজিনের ধারণ করা উচিত ছিল 84 শক্তি, বাট সে ধারণ করেছে 50 ধারণ করে আছে আর কি। কতটুকু কম ধারণ করেছে? 34। এই যতটুকু কম ধারণ করবে সেটাই হলো রেজোনেন্স শক্তি। তোমরা একটু আমাকে কমেন্টে জানাও, তোমরা আমাকে কমেন্টে, না কই যায় না ভাই, এটা তার মধ্যে নাই তো, 34 কোথাও চাই না তো, থাকার কথা ছিল এইটা, কিন্তু আছে এইটা, মানে এটা তার মধ্যে নাই, যাবে আবার কই? তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে রেজোনেন্স শক্তির মান যত বেশি হবে যৌগ তত বেশি স্থিতিশীল হবে না অস্থিতিশীল হবে? রেজোনেন্স শক্তির মান যত বেশি হবে, তোমরা আমাকে কমেন্টে জানাও, রেজোনেন্স শক্তির মান যত বেশি হবে যৌগ তত স্থিতিশীল হবে না কম স্থিতিশীল হবে? রেজোনেন্স শক্তি যত বেশি যৌগ তত বেশি, কি আমাকে বলো? রেজোনেন্স শক্তি যত বেশি যৌগ তত বেশি কি স্থিতিশীল নাকি অস্থিতিশীল একটু জানাও। আচ্ছা, সুদীপ্ত সরকার স্থিতিশীল, সাদমান স্থিতিশীল, নাসিমুল ইসলাম স্থিতিশীল, আব্দুল হাদি, আচ্ছা ক্লিয়ার লিখেছ, আনিকা তাবাসসুম স্থিতিশীল, শিয়া ক্লিয়ার ভাইয়া, গুড, সবাই খুব ভালো বুঝেছ। সাধারণত আমরা জানি শক্তি বেশি হলে অস্থিতিশীল হয়, শক্তি বেশি হলে অস্থিতিশীল হয়, কোন যৌগের শক্তি বেশি হলে অস্থিতিশীল হয়। অথচ রেজোনেন্স শক্তি যত বেশি যৌগ তত বেশি স্থিতিশীল। তাহলে রেজোনেন্স শক্তি বেশি হলে যৌগ তত বেশি স্থিতিশীল, কারণ হলো রেজোনেন্স শক্তি মানে তো আসলে ঘাটতি, যতটুকু থাকার কথা ছিল তার চেয়ে ওটা কম আছে। তাহলে রেজোনেন্স শক্তি বেশি মানে কি? ঘাটতি বেশি, আর যত ঘাটতি থাকবে শক্তির তত বেশি স্থিতিশীল হবে। তুমি যদি কাউকে গিয়ে বলো এই যৌগের রেজোনেন্স শক্তির মান অনেক বেশি তাই যৌগ স্থিতিশীল, তার যদি রেজোনেন্স শক্তি সম্পর্কে ধারণা না থাকে সে কিন্তু টাসকি খাবে যে শক্তি বেশি হলে তো কম স্থিতিশীল জানি আমরা, কিন্তু সে তো বোঝে না যে এই শক্তি রে সেই শক্তি না, এই শক্তি হলো ঘাটতি শক্তি। রেজোনেন্স শক্তি বেশি মানে ঘাটতি বেশি আছে, আর ঘাটতি আছে মানে যৌগ স্থিতিশীল হবে। ক্লিয়ার? তাহলে আজ এ পর্যন্তই, সামনের দিন আবার নিয়ে আসবো আমরা এই অ্যারোমেটিক যৌগগুলোর প্রস্তুতি এবং তার বিক্রিয়া নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো আর পড়ালেখা করো। খোদা হাফেজ।